হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এক্সচেঞ্জ একাডেমি। আমরা ফিজিক্সে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন কমপ্লিট করেছি এবং তার থেকে যে ইলেকট্রিক স্ট্যাটিক কারেন্ট সেটার থেকে দুটো আমরা মক টেস্টও করেছি। ঠিক আজকে আমরা শুরু করছি পরিবর্তী কারেন্ট বা অল্টারনেটিভ কারেন্ট, যেটাকে বলে পরিবর্তী প্রবাহ। দেখো, যে তোমাদের ক্লাসগুলো হয় সোম থেকে শুক্র অবধি নর্মাল ক্লাস হয়, অর্থাৎ থিওরি ক্লাস হয়, এবং সোম থেকে বৃহস্পতি এবং শুক্র শনি দুদিন হয় তোমাদের মক টেস্ট। এবং মক টেস্টের যে মক টেস্টের পিডিএফ যে টেলিগ্রাম চ্যানেল, অর্থাৎ যে এক্সচেঞ্জ একাডেমি টেলিগ্রাম চ্যানেল সেখানে পোস্ট করে দেওয়া হয়, এবং যে ক্লাসগুলোও করা হয় সেই প্রতিটা ক্লাসের লিঙ্কও সেখানে শেয়ার করে দেওয়া, অর্থাৎ তুমি সেইখান থেকে লিঙ্ক দেখেও তুমি ক্লাসে এসে ক্লাস দেখতে পারবে। ঠিক আছে, দেখো অল্টারনেটিভ কারেন্ট বা এসি কারেন্ট সেটাতে চ্যাপ্টারটা বেশ বড় বলতে পিক ভ্যালু, আরএমএস ভ্যালু, মানে এসি ট্রান্সফরমার, এসি জেনারেটর এসব রয়েছে, অনেকটাই বড় রয়েছে ক্লাসটা। তো আমরা তিনটে চারটা ক্লাসের মধ্যে শেষ করার চেষ্টা করব, এবং যে ওর রিলেটেড যে থিওরি ক্লাস, যে ম্যাথামেটিক্যাল যে অপারেশনগুলো রয়েছে বা নিউমেরিক্যাল যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলো সলভ করব, যাতে করে কোনো রকম প্রবলেমটা না হয়। তোমাদেরকে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন যখন পড়াচ্ছিলাম তখন তোমাদের আশা করি তোমরা সকল পুরোটাই বুঝতে পেরেছো, কারণ পুরোপুরি একেবারে খুব সুন্দরভাবে ভালোভাবে বোঝানো হয়েছে, এবং প্রতিটা ক্লাস তোমাদেরকে টপিক ওয়াইজ এবং সিলেবাস ওয়াইজ ক্লাস করানো হচ্ছে। ইউটিউবে একটাও চ্যানেল নেই যেখানে তোমার টপিক ওয়াইজ এবং ক্লাস ওয়াইজ ফিজিক্স এবং ম্যাথ দুটোই করানো হয়। আমি তো এখনও অবধি একটাও চ্যানেল পাইনি যেখানে ম্যাথ এবং ফিজিক্স বোথ ক্লাস যে টপিক ওয়াইজ এবং সিলেবাস ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ করানো হয়। কেউ হয়তো ম্যাথ করছে নিজের মতো করে করছে, আজকে এটা করে দিও কালকে ওইটা করে দিল, এইভাবে ম্যাথ ক্লাস চলছে, আর ফিজিক্সের ক্লাস তো নেই ইউটিউবে। তা দিস ইজ দ্য বেস্ট ক্লাস ফর ওয়্যারলেস অপারেটর ইন ইউটিউব। সেটার উপর রিলাই করতে পারো, এবং তোমাদেরকে যেগুলো করাচ্ছি সেগুলোর উপরে নির্ভর করে তোমরা করে যাও, এবং যে ধরনের ম্যাথও করাচ্ছি সেগুলোর উপর যে ধাঁচের অঙ্ক করে যাও, আর কিচ্ছু চিন্তা করতে হবে না তোমাদেরকে। ঠিক আছে, যে ম্যাথগুলো করেছি সেই ধাঁচের ম্যাথ করে দাও, আলতু ফালতু ম্যাথ করার দরকার নেই, একেবারে বলে দিচ্ছি আমি। দেখো, এসি কারেন্ট বা অল্টারনেটিভ কারেন্ট, পরিবর্তী প্রবাহ বা এসি কারেন্ট, তোমাদেরকে ডিসি কারেন্ট বলেছিলাম। ডিসি কারেন্টের কী হয়, ডাইরেকশনটা এক বরাবর, অর্থাৎ একদিকেই কারেন্টের ফ্লো হয় এক বরাবর, অন্যদিকে কারেন্টের ফ্লো হয় না। একটা যেদিকে যাচ্ছে কারেন্ট সেদিকেই ফ্লো হয়, উল্টো দিকে কারেন্টের ফ্লোটা হয় না, এইটাকে বলে ডিসি কারেন্ট। তোমরা জানো ডাইরেক্ট কারেন্ট অর্থাৎ অপরিবর্তী প্রবাহ। কিন্তু অল্টারনেটিভ কারেন্টের ক্ষেত্রে কী হয়, ডাইরেকশনটা চেঞ্জ হয় মানে কারেন্টটা প্রথমে এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে। ঠিক আছে, অর্থাৎ সাইনটা চেঞ্জ হতে থাকে। কারেন্টের যে সাইনটা, সেই সাইনটা টাইমের সাথে সাথে অভিমুখটা পরিবর্তন হতে থাকে। অভিমুখ পরিবর্তন মানে সাইন পরিবর্তন, মানে তার চিহ্নের পরিবর্তন। অর্থাৎ সাইন গ্রাফ তোমরা যারা এসি কারেন্টে জানো, যে ধরো এইটা আমি একটা টাইম স্প্যান নিচ্ছি, অর্থাৎ ধরো এসি কারেন্টে কীভাবে যায়, এইভাবে একবার উপরের দিকে একবার ব্যান্ড করে এবং নিচের দিকে নেগেটিভে যায়, এবং গিয়ে আবার এইটা ওর একটা পুরোটা আবর্তন। অর্থাৎ এইটাকে যদি আমি 0 ধরি এবং এইটাকে যদি আমি টি ধরি, ঠিক কারেন্টটা এই দিকে গেল, দিয়ে এইটা পজিটিভে চলছে, উপরের দিকটাকে আমরা পজিটিভ ধরি, উপরের দিকটাকে পজিটিভ ধরা হয় এবং নিচের দিকটা নেগেটিভ করে ধরা হয়। এই যে উপরের দিকে পজিটিভ যাচ্ছে এবং নিচের দিকে নেগেটিভ যাচ্ছে, সেই জন্য একে বলা হয় পরিবর্তী কারেন্ট। কারণ কারেন্টের অভিমুখটা চেঞ্জ করছে, টাইমের সাপেক্ষে, সময়ের সাপেক্ষে অভিমুখটা চেঞ্জ করছে, সেই জন্য একে পরিবর্তী কারেন্ট বা অল্টারনেটিভ কারেন্ট বলা হয়। দেখ, প্রথমে কারেন্টটা যাচ্ছিলো এইভাবে এবং তারপর নিচে গেল এইভাবে। ধরো আমি শুরু করছি কারেন্টটার যে গ্রাফটা আছে, ধরো এইখানে শুরু করছি এবং এইখানে কমপ্লিট করছি, এটাকে বলে একটা ওয়ান সাইকেল বা একটা চক্র বলে ওয়ান সাইকেল। ধরো এই যে শুরু করছি, দিয়ে এইখানে একটা এবং এইটা একটা, এইখানে ওর হায়েস্টে থাকছে এবং এইখানেও ও হায়েস্টে থাকছে, কিন্তু সেটা নেগেটিভে, এবং এইটাও হায়েস্টে থাকছে, সেটা পজিটিভে। এরপর আমি যদি এই যে দেখো, এখানে একটা ঘর একবার, দুবার, তিনবার, চারবার, অর্থাৎ কী হচ্ছে, চারটা ভাগে যদি 0 থেকে টি অবধি আমি চারটা ভাগে যদি ভাগ করি, তাহলে আমার কী করতে হবে, আমার টিটাকে যদি 4 ভাগে ভাগ করি, তাহলে একটা আমার হবে 0, একবার একটা হবে T/4, অন্যটা হবে 3T/4 এবং পরেরটা হবে টি। ঠিক আছে, দেখো 3T/4 এবং অন্যটা T/2 এবং আলটিমেটলি টি। এই ধরনের টাইম স্প্যান আসবে। যদি আমি এটাকে ঠিকঠাক করে লিখি, মানে ঊর্ধ্বক্রমে লিখি,
ছোটো থেকে বড়োতে। প্রথমে তো 0 আসলো, এটা তো ধরা গেল না, এটা লাইফ স্প্যান শুরুটা করছি এখান থেকে। এরপর 4 ভাগের 1 ভাগ অর্থাৎ T/4, 4 ভাগের 1 ভাগ দিয়ে তোমার 4 ভাগের মানে পুরোটার 1 ভাগ অর্থাৎ হাফ ভাগ অর্থাৎ T/2, তারপর 3-এর 4 ভাগ অর্থাৎ 3T/4 এবং পরের বার আসছে পুরোটা অর্থাৎ T। এইটা হচ্ছে 4টা তোমার ধরি, এখানে যদি এটাকে ধরছি আমি T/4, এইটা T/2, পুরোটা বুঝবে। এইটা 3T/4, এইটা টাইম, একটা টাইম ধরা হচ্ছে যে T/4 টাইমে, T/2 টাইমে, 3T/4 টাইমে এবং T টাইমে। টাইমে তার ডাইরেকশন দেখো চেঞ্জ করছে, T/4 এ যে ডাইরেকশন ছিল T/2 এ সেই ডাইরেকশন নেই, আবার T/2 এ যে ডাইরেকশন ছিল 3T/4 এ সেই ডাইরেকশন নেই, এবং 3T/T এ যেটা ডাইরেকশন আছে সেটা কিন্তু T এ নেই। কারেন্টটা এইভাবে যাচ্ছে এবং এইখানে গিয়ে শেষ করছে, এটাকে বলে 1 সাইকেল। এই যে এটা যেটা হলো এতদূর অবধি যেটা হলো, এইটাকে তোমার এসি সার্কিটের মানে এসি কারেন্টের প্রবাহ বলা হয় এইভাবে, এবং ডাইরেক্ট কারেন্ট ডাইরেক্ট এইভাবে ফ্লো হয়, অর্থাৎ একই সাইডে হয়, এর কিন্তু ডাইরেকশনটা চেঞ্জ করে না। এর যেমন পজিটিভ নেগেটিভ আছে ডিসির ক্ষেত্রে, অর্থাৎ ডাইরেক্ট কারেন্টের ক্ষেত্রে পজিটিভ নেগেটিভ ওটার নেই, ঠিক আছে। তা এইটা তোমার 1 সাইকেল, পুরোটাকে বলে 1 সাইকেল। এইটাকে যদি আমি পুরোটা ধরি, এটা কত দেখো, এক সাইড আসছে বৃত্তের অর্ধেক অর্থাৎ 2 পাই, সরি পাই মানে 180, এইটা পাই এবং এইটা পাই, অর্থাৎ পুরোটা যদি ধরি অর্থাৎ 2 পাই, ঠিক আছে। এরপর দেখো এসি কারেন্টে তোমরা বুঝতে পারলে এসি কারেন্ট তোমাদের সৃষ্টি কিভাবে হয়। তোমাদেরকে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন ক্লাস যখন করাচ্ছিলাম তখন তোমাদেরকে বলেছিলাম যে একটা ম্যাগনেট যদি থাকে, নর্থ পোল এবং সাউথ পোল দুটো ম্যাগনেট থাকে, একটা ম্যাগনেটের নর্থ পোল এবং সাউথ পোল, কী বলেছিলাম যে ম্যাগনেটিক লাইন্সগুলো নর্থ পোল থেকে শুরু করে সাউথ পোলে গিয়ে শেষ করে, এইভাবে শেষ হয়। এরপর এখানে যদি আমি একটা তার যদি দিই তাহলে কিন্তু কারেন্টের ফ্লো হয়, বা একটা তারের জায়গায় যদি আমি কয়েল ইউজ করি তাহলে আমার তত বেশি আরও বেশি সুবিধা হয়। ধরো এই একটা কয়েল ইউজ করলাম আমি, এবং এই কয়েলটাকে আমি হাতে করে তো আর সারাক্ষণ ঘোরানো যাবে না, সেই জন্য আমি ঘোরানোর স্বার্থে আমি এখানে একটা ডাইনামো অ্যাড করলাম, ঠিক আছে। ঠিক এই ডাইনামোটা দিয়ে একে ঘোরাচ্ছি, একে ঘোরানোর ফলে এইভাবে ঘুরছেও, এইভাবে ঘোরার ফলে এই যে ম্যাগনেটিক লাইন্সগুলো, যে ম্যাগনেটিক লাইন্স নর্থ পোল থেকে বেরিয়ে সাউথ পোলে ঢুকছে, এই ম্যাগনেটিক লাইন্সগুলোকে কাটছে। বারবার কাটার ফলে কয়েলটা যখন ম্যাগনেটিক লাইন্সগুলো কাটছে তখন কি হচ্ছে, সেটার মধ্যে একটা ইএমএফ ইনডিউসড হচ্ছে। এর আগের ক্লাসটাতে অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন যখন পড়াচ্ছিলাম তখন তোমাদেরকে বলেছিলাম যে বুঝিয়ে দিয়েছিলাম কীভাবে কারেন্ট তৈরি হয়, কীভাবে ইএমএফ ইনডিউসড হয়, কীভাবে পুরোটা হয়, পুরোটা বুঝিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। ক্লাসগুলো দেখে নিও যাতে করে এই ক্লাসটা বুঝতে আরও তোমাদের সুবিধা হয়। এরপর ম্যাগনেটিক লাইন্সগুলোকে যখন কাট করছে এই কয়েলটা, তখন এর মধ্যে ইএমএফ ইনডিউস হচ্ছে, কারণ ফ্লাস্কে যখন কাট করছে তখন ইএমএফ ইনডিউস হচ্ছে, এবং ইএমএফ ইনডিউসড হওয়ার ফলে ইএমএফ যা ইনডিউসড হচ্ছে, ইএমএফ ইনডিউসড ফলের মধ্যে এর মধ্যে একটা কারেন্টের তৈরি হচ্ছে, এর ফলে একটা কারেন্ট ইনডিউসড হবে। এরপর এই যে ডায়নামো যেটা, সেটাকে যদি আমি দুটো পয়েন্ট দিয়ে অ্যাড করে দিই এবং এখানে যদি একটা বাল্ব অ্যাড করে দিই, বাল্ব বা একটা লাইট যদি অ্যাড করি, তখন কী হবে, এইটা বাল্বটা জ্বলতে শুরু করবে। কেন, কারণ ইএমএফ ইনডিউসড হচ্ছে এবং যার ফলে কারেন্ট তৈরি হচ্ছে এবং যার ফলে বাল্বটা তৈরি হবে, মানে জ্বলতে শুরু করবে। কিন্তু যেই আমি এই ডায়নামোটাকে ঘোরানো বন্ধ করে দেবো তখন এই বাল্বটা বন্ধ হয়ে যাবে। কেন, কারণ তখন তার ইএমএফ ইনডিউসড হচ্ছে না, ইএমএফ ইনডিউসডের ফলে কারেন্টের ইনডিউসড হয় এবং লেন্জের সূত্রে বলেছিলাম কারেন্ট কী বলেছিল, তার নিজের কারেন্টের মানে তৈরির কারণটাকে বাধা দেয়, ঠিক। এরপর দেখো যে বাল্বটা তৈরি হলো, বাল্বটাতে যে কারেন্টটা আসছে তার ফলে বাল্বটা জ্বলছে, কিন্তু কারেন্টের যেই ফ্লো হবে না তখন কি হবে, বাল্বটা বন্ধ হয়ে যাবে, ঠিক। আর আমাদের যত ধরনের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং মানে পুরো বিশ্বের ব্যবহৃত মোট যে তড়িৎ শক্তির প্রায় সবটাই, যে টোটাল যে কারেন্টটা তৈরি করি, মানে টোটাল যে কারেন্টটা আমরা ইউজ করি পুরো পৃথিবীতে, তার ধরতে গেলে টোটাল কারেন্টটাই কিন্তু এসি কারেন্টের উপর চলে। এসি করেছিল টেসলা, এবং ডিসিটা যেটা থমসন করেছিল, কি থমাস এডিসন যাই হোক কিছু একজন করেছিল, ঠিক। এই যে ডিসি যে করেছিল তার
কোম্পানিতেই কাজ করতো টেসলা এবং সে এসিটা তৈরি করেছিল। ডিসির ক্ষেত্রে একটা কী অসুবিধা, ডিসির ক্ষেত্রে ধরো তোমাদের গ্রামে যদি কারেন্ট দিতে হয় তখন তোমাদের গ্রামেও আবার কিন্তু একটা মানে পাওয়ার স্টেশন তৈরি করতে হবে। তোমাদের গ্রামে একটা পাওয়ার স্টেশন তৈরি করতে হবে, তবে গিয়ে তোমাদের গ্রামটাকে কারেন্ট দেওয়া যাবে। আরেকটা গ্রাম গেলে সে আবার আরেকটা পাওয়ার স্টেশন তৈরি করতে হবে, তবে গিয়ে মানে কারেন্ট দেওয়া যাবে। এর ফলে কী হবে, প্রতিটা গ্রামে যদি একটা করে পাওয়ার স্টেশন তৈরি করতে শুরু করে তখন খরচটা খুব বেশি হয়ে যাবে। খরচ প্রচণ্ড বেশি হবে, খরচ প্রচণ্ড বেশি হবেই। কেন? কারণ তুমি প্রতিটা ঘরে বা প্রতিটা গ্রামে দেওয়ার জন্য একটা করে পাওয়ার স্টেশন বা একটা করে যদি তোমাকে পুরো সাবস্টেশনই তৈরি করতে হয়, তখন তো প্রচণ্ড ইলেকট্রিক বিলের দাম প্রচণ্ড আসবে। হয়তো ইউনিটে তোমার 300 টাকা 400 টাকা চলে আসবে, কারণ ওটার খরচটা ওদেরকে বইতে হচ্ছে। সেইটার প্রবলেমটা সলভ হয় এসি কারেন্ট দিয়ে। এসি কারেন্টের ক্ষেত্রে দেখো তো, মেন স্টেশন যেটা হয়, ডায়নামার থ্রু কারেন্ট যে তৈরি হচ্ছে, জলের থেকে কারেন্ট তৈরি হচ্ছে যেটা, সেইখান থেকে কারেন্ট করে বা কয়লা জ্বলিয়ে যে কারেন্টটা তৈরি হচ্ছে, সেই কারেন্টটা যেটা আছে সেই কারেন্টটা তখন সাবস্টেশন সব জায়গায় হয় না। একটা সাবস্টেশন হয়, যে তোমরা ইলেকট্রিক বিল দিতে যাও সেখানে হয়তো সাবস্টেশন থাকে, বা হয়তো তোমাদের যে সাবস্টেশন থাকে সেখান থেকে কারেন্টের ফ্লোটা চারদিকে হতে থাকে, চারদিকেও কারেন্টের ফ্লো করে। তখন কিন্তু আর আলাদা আলাদা সব জায়গাতে সাবস্টেশন বসাতে হয় না। যে ট্রান্সফরমার বসাচ্ছে সেটা কিন্তু সাবস্টেশন নয়, ট্রান্সফরমারটা জাস্ট স্টেপ আপ এবং স্টেপ ডাউন করার জন্য, ভোল্টেজের স্টেপ আপ এবং ভোল্টেজের স্টেপ ডাউন করার জন্য ট্রান্সফরমার বসে থাকে। ট্রান্সফরমারটাকে সাবস্টেশন বলে না। সাবস্টেশন মানে বলা থাকে পুরো যেখানে কারেন্টটা তৈরি করা হয়, কারেন্ট যেখানে তৈরি করা হচ্ছে সেইটাকে বলে সাবস্টেশন, ঠিক। এরপর সেই সাবস্টেশন বসাতে হতো ডিসির ক্ষেত্রে, তখন খরচ প্রচণ্ড পড়ে যেত। কিন্তু এসির ক্ষেত্রে সেই সুবিধা আছে যে তুমি এক জায়গায় যদি কারেন্টটা তৈরি করো, সেই কারেন্টটাকে অনেক দূর অবধি তুমি পাঠাতে পারবে, ঠিক, উইদাউট কোনো রকম মানে খুবই কম লসে। সেই জন্য এসি কারেন্টের এত বেশি চাহিদা, এবং এসি কারেন্ট সবাই ইউজ করে। আমাদের ঘরে সব জায়গাতে এসি কারেন্টই ইউজ হয়। এরপর দেখো, এসি কারেন্ট এই যে ইএমএফ ইন্ডিউসড হয়, যার ফলে কারেন্টের সৃষ্টি হচ্ছে। ডাইনামোটা যখনই বন্ধ হয়ে যাবে তখন কারেন্টের ফ্লোটা বন্ধ হয়ে যাবে। এইটাকে বলে, এই যে তোমার সৃষ্টি হচ্ছে এর ফলে, এইটাকে বলে তোমার এসি কারেন্ট। এইভাবে সৃষ্টি হচ্ছে, ডায়নামো ঘুরিয়ে ম্যাগনেটিক ফ্লাস্কের মধ্যে দিয়ে এসি কারেন্ট, সব ক্ষেত্রে কিন্তু এইভাবে এসি। আর এবং এইটাকে বলা হয় এসি ডায়নামো, এটাকে বলা হয় এসি ডায়নামো, এবং তার ফলে কারেন্টটা তৈরি হচ্ছে সেটা তোমার এসি কারেন্ট। এরপর যে এসি কারেন্ট আছে, এসি কারেন্টটা এর চিহ্নটা যেটা এসি সোর্স, এসি কারেন্ট সোর্স যেটা, এসি কারেন্ট সোর্স বা এসি পাওয়ার সোর্স যেটা, সেইটার চিহ্ন একটা আছে, যে চিহ্নটাকে এইভাবে ডিনোট করা হয়, এইভাবে ডিনোট করা হয় বা এইভাবে ডিনোট করা হয়। এই যে এসি অর্থাৎ এই যে কার্ভটাকে এই যে কার্ভটা, সেই কার্ভটা এইটা, এই কার্ভের সিম্পল ফর্ম বা ছোট ফর্ম হিসাবে যেটা ইউজ করা হয় সেটা এইটা এসি পাওয়ার সোর্সের চিহ্ন বলা চলে, ঠিক আছে। চিহ্ন বলা চলে না, চিহ্নই ওটা, ঠিক আছে। এরপর দেখো, যে তোমাদেরকে বললাম যে ইলেকট্রিক কারেন্ট, এসি কারেন্ট তৈরি হচ্ছে, এসি কারেন্ট তৈরি হচ্ছে, এসি ডায়নামো ঘুরছে, এসি কারেন্ট তৈরি হচ্ছে, তাই তো। কিন্তু এই যে এসি কারেন্টটা বা তড়িৎচালক বল বা ইএমএফ যেটা আছে সেটা, বা যে কারেন্টটা, সেটা তোমার কিসের উপর নির্ভর করে বা কীভাবে বাড়ানো যায় সেটা তোমাদেরকে বলেছিলাম। যদি নাম্বার অফ টার্নস, এই যে নাম্বার অফ টার্নস, যে কন্ডাক্টরের মধ্যে দিয়ে নাম্বার অফ টার্নটা, সেটাকে যদি তুমি বাড়াও, অর্থাৎ এন যদি বাড়িয়ে দাও, তখন তোমার ইএমএফটাও বেড়ে যাবে বা কারেন্টটাকেও তুমি বাড়াতে পারবে, প্রবাহটাও বাড়াতে পারবে, ঠিক। এরপর তুমি যদি কুণ্ডলীর তল, এই যে তুমি এখানে একটা ইউজ করছো, এই যে এইটা ইউজ করছো কুণ্ডলীটা, এর যদি মোটা দিয়ে দাও, এটা মোটা দিলে কি হবে, যত মোটা দেবে তত বেশি কাট করবে ফ্লাক্সটাকে, তত বেশি কাট করবে, আর যত বেশি ফ্লাক্সটাকে কাট করবে তত বেশি ইএমএফ ইন্ডিউসড হবে এবং তত বেশি কারেন্ট ইন্ডিউসড হবে। এরপরে তুমি যদি যে এরিয়াটা বা ক্ষেত্রফলটা সেটাও যদি বাড়িয়ে যাও, তখনও কিন্তু ইএমএফ বা কারেন্ট যে আছে সেটাকে তুমি বৃদ্ধি করতে পারবে। এই দুটো হলো। 3 নাম্বার, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। 3 নাম্বার বলছি, 3 নাম্বার তুমি যদি ঘূর্ণন বেগটা যদি বাড়িয়ে দাও, ঘূর্ণনের যে বেগটা সেটাকে তুমি যদি বাড়িয়ে দাও, ঘূর্ণনের বেগ যদি বাড়িয়ে দাও, তখন কী হবে, কম সময়ের মধ্যে বেশি ফ্লাক্স কাটবে, বনবন ঘুরছে, বনবন ঘোরার ফলে বেশি ফ্লাক্স কাটছে, এবং বেশি ফ্লাক্স কাটার পরে ইএমএফ বেশি ইন্ডিউসড হচ্ছে, কারেন্ট বেশি ইন্ডিউসড হচ্ছে। 3 নাম্বার। 4 নাম্বার হলো তোমার যে চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য, ম্যাগনেটিক ফ্লাস্ক যেটা, ম্যাগনেটিক ফ্লাক্স চৌম্বক ক্ষেত্রের বা ম্যাগনেটিক ফিল্ডের যে ইন্টেন্সিটি বা তীব্রতা, প্রাবল্য বা ইন্টেন্সিটি, ম্যাগনেটিক ফ্লাস্কের ইন্টেন্সিটি বা তীব্রতাকে তুমি যদি বাড়িয়ে দাও,
তখনও তোমার ইএমএফ বা কারেন্টের বৃদ্ধি করা যাবে। এই চারটা জিনিসের উপর ডিপেন্ড করে, চারটা জিনিসকে খুব সুন্দরভাবে মনে রাখো। নাম্বার অফ টার্ন যদি বাড়িয়ে দাও তখনও ইএমএফ বা কারেন্ট বেড়ে যাবে। তার যদি কন্ডাক্টরের এরিয়াটা বাড়িয়ে দাও বা ক্ষেত্রফলটা বাড়িয়ে দাও তখন ইএমএফ বা কারেন্ট বেড়ে যাবে। বেগ যদি বাড়িয়ে দাও তখন বেগ যত বেশি বাড়বে তত বেশি, এই যে এটা বেগটা যদি বাড়িয়ে দাও ডাইনামোর বেগটা, তখন কী হবে, এটা বেশি বেশি বারবার ঘুরতে থাকবে। আর যে সময় যে বেগটাই আগের বেগটাতে যদি 5 পাক ঘুরতো, এখন বেগটাতে 10 পাক ঘুরছে, অর্থাৎ আরও বেশি ফ্লাক্স কাটছে, তার ফলে আরও বেশি ইএমএফ ইন্ডিউসড হবে বা কারেন্ট ইন্ডিউসড হবে। এবং ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি, তীব্রতাটা যদি বাড়িয়ে দাও সেক্ষেত্রেও কিন্তু ইএমএফ বা কারেন্টটা বেশি বাড়বে। এই চারটা জিনিসের উপর ডিপেন্ড করে চারটা জিনিসকে ঠিকঠাক করে মনে রাখবে। 1 নম্বর শর্ট কোশ্চেন পড়েই যেতে পারে, কোনো অসুবিধা নেই। আর আরেকটা জিনিস ম্যাটার যেটা মনে রাখবে সেটা হচ্ছে রেজিস্ট্যান্স, যেটা রেজিস্ট্যান্স কারেন্টকে বাধা দেয়। সকলেই জানো রেজিস্ট্যান্স মানে বাধা দেওয়া, রেজিস্ট্যান্স কারেন্টকে বাধা দেয়। এরপর তোমার যে এসি কারেন্ট, এসি কারেন্টের ক্ষেত্রে এসি কারেন্টের দেখো, এসি কারেন্টে যে তোমাদেরকে পূর্ণ চক্র একটা বললাম, জিরোতে শুরু করছে দিয়ে যাচ্ছে দিয়ে এখানে টি, এখানে 0, T/4, T/2, 3 T/4 এবং টি, এই যে একটা এসি চক্র, এই যে চক্রটা করছে, এর যে একটা পজিটিভ সাইন আছে উপর দিকটা পজিটিভ এবং নিচ দিকটাকে বলা হয় নেগেটিভ। পুরোটাকে একটাকে ওয়ান সাইকেল বলা হয়, ওয়ান সাইকেল বলা হয় বা একটা পূর্ণ চক্র বলা হয়। এরপর যে পরিবর্তী প্রবাহ যেটা আছে, এই ক্ষেত্রে যে পরিবর্তিত প্রবাহ সেটার এক্সপ্রেশনটা কীভাবে হবে, এক্সপ্রেশন বা কীভাবে তুমি সেটাকে প্রকাশ করবে, এক্সপ্রেশন অফ অল্টারনেটিভ কারেন্ট, ঠিক আছে, এক্সপ্রেশন অফ এসি কারেন্ট। এসি কারেন্টটা এতক্ষণ তো জানলে, থিওরি জানলে যে হ্যাঁ এসি কারেন্ট এইভাবে সৃষ্টি হয় বা এইভাবে হচ্ছে, কিন্তু এসি কারেন্টটাকে তুমি প্রকাশ কীভাবে করে দেখো। যেহেতু তোমাদের বেশি নেই বা বেশি জানার দরকার নেই বা বেশি করার দরকার নেই, একটা জিনিস মনে রাখবে যে কুণ্ডলীর যে তলটা, কুণ্ডলীর তলের, কুণ্ডলী অর্থাৎ কয়েলটা, যেটা যে কয়েলটা রয়েছে সেই কয়েলের তলের তোমার যে অবিলম্ব ও চৌম্বক ক্ষেত্রের যে অভিমুখ, চৌম্বক ক্ষেত্র অর্থাৎ যে অভিমুখটা আছে, চৌম্বক ক্ষেত্রের অভিমুখ যদি তোমার এদের মাঝের কোণটাকে যদি থিটা ধরা হয়, ঠিক আছে, কুণ্ডলী ক্ষেত্রে অভিমুখ এবং চৌম্বক ক্ষেত্র যে অভিমুখ, কুণ্ডলী তলের অবিলম্ব এবং চৌম্বক ক্ষেত্র অভিমুখ, অর্থাৎ যে কয়েলটা, নর্মাল ভাষায় বুঝতে গেলে কয়েল এবং ম্যাগনেটিক ফ্লাস্ক যেটা আসে, ম্যাগনেটিক ফ্লাস্ক, এই কয়েল এবং ম্যাগনেটিক ফ্লাস্কের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তখন যে ফাই হয়, ফাই ম্যাগনেটিক ফ্লাক্সটা তৈরিটা সেটা কিন্তু হয় BA cos থিটা, cos থিটা হিসাবে এইভাবে চিহ্নিত করা হয়, ঠিক আছে। এই যে তড়িৎ, ঠিক আছে, এই যে তড়িৎ প্রবাহ ফাই সমান BA cos থিটা, এইভাবে ওকে প্রকাশ করা হয়। এরপর এইটা যেটা একটা, কিন্তু এটা মনে রাখবে, এটা 1 নম্বর সূত্র, এটাকে বলে তাৎক্ষণিক মুহূর্তে, তাৎক্ষণিক মুহূর্তে বা কি বলে, একটা নির্দিষ্ট মুহূর্তে ওর যে ফাইটা হয় সেটা হয় এইটা, ঠিক আছে। কিন্তু প্রারম্ভিক মানে শুরুতে দু ধরনের আছে, একটা তাৎক্ষণিক ক্ষেত্রে, একটা হচ্ছে প্রারম্ভিক ক্ষেত্রে। প্রারম্ভিক ক্ষেত্রে ফাইটা কিন্তু হয়ে যায় BA cos ωt প্লাস আলফা, ঠিক আছে। এবং যে এই আলফাটা সেই অবিলম্ব কুণ্ডলীতলের অবিলম্ব এবং চৌম্বক ক্ষেত্র বা কয়েল বা ম্যাগনেটিক ফ্লাস্কের মধ্যে অ্যাঙ্গেলটা হয় আলফা। অর্থাৎ আমার দুটো এক্সপ্রেশন এখান থেকে আসছে। ফার্স্ট এক্সপ্রেশন আসছে ফাই সমান BA cos থিটা, ফাই সমান BA cos থিটা, এবং এটা আসছে তাৎক্ষণিক মুহূর্তে আবার বা ইনস্ট্যান্ট একটা ইনস্ট্যান্ট মুহূর্তে আসছে এইটা ফাই সমান BA cos আলফা, cos ফাই। কিন্তু একটা প্রারম্ভিক শুরুতে বা প্রারম্ভিক মুহূর্তে বা শুরুতে ফাইটা সেটা আসছে BA cos ωt প্লাস ফাই। এই ধরনের দুটো কোশ্চেন আসতে পারে, কোশ্চেন ম্যাথ যদি আসবে যে প্রারম্ভিক মুহূর্তে বা তাৎক্ষণিক মুহূর্তে, তখন কিন্তু সেটা প্রকাশ করা থাকবে, ঠিক আছে। এরপর দেখো আমরা কি জানি যে E সমান হয় -dφ/dt, হ্যাঁ এটা আমরা জানি। এরপর এইখানে যদি আমরা E সমান ωdφ/dt, এইটাতে আমরা যদি এই ফাইটাকে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, এইটাকে যদি টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, E সমান -dφ/dt, এবং আমরা ফাই সমান পেলাম BA cos ωt প্লাস
আলফা। এইটা যদি আমি ডেরিভেটিভ করি তাহলে আমার বিএ বাইরে চলে আসছে, এটা যেহেতু কনস্ট্যান্ট সংখ্যা বাইরে চলে আসছে, এবং বাইরে আসার পর এইটার যখন ডেরিভেটিভ করব তখন এইটা হয়ে যাবে কস ডিডিটি ডেক্স অফ কস সমান মাইনাস সাইন থিটা, অর্থাৎ মাইনাস সাইন ওমেগা টি প্লাস আলফা এটা আসবে, এবং ওমেগা টি প্লাস আলফার আরেকবার ডেরিভেটিভ হবে, এবং ওমেগা টি প্লাস আলফার যদি ডেরিভেটিভ করি তখন শুধু একবার আসবে ওমেগা। কেন? কারণ আলফাটা যেহেতু কনস্ট্যান্ট সংখ্যা সেটা জিরো হয়ে যাবে। যদি আমি পুরোপুরি তোমাদেরকে ডেরিভেটিভটা করে দেখাই যে ডি ফাই বাই ডিটি সমান আসছে বিয়ে বাইরে চলে আসছে, এটা বাইরেটাকে আমি কোনো করছি না, কস ওমেগা টি প্লাস আলফা। এটা যদি আমি ডেরিভেটিভ করি, এটা যদি ডেরিভেটিভ করি টি এর সাপেক্ষে করলে বিয়ে বাইরে চলে এলো, ডি ডিটি অফ কস ফাই অর্থাৎ মাইনাস সাইন ফাই চলে এলো, মাইনাস সাইন ওমেগা টি প্লাস আলফা এটা আসবে, এবং ডি ডিটি অফ ওমেগা টি প্লাস আলফা এটার একবার ডেরিভেটিভ করতে হবে তো, এবং এইটার যে ডেরিভেটিভটা সেটা কি আসবে মাইনাস সাইন ওমেগা টি প্লাস আলফা এত দূর অবধি এলো, এবং ডিডিটি অফ ওমেগা টি অর্থাৎ ওমেগার ডেরিভেটিভ আসবে শুধু ওমেগা, এবং ওমেগা টি যেহেতু আছে ওমেগাটা বাইরে চলে আসবে, এবং ডিডিটি অফ টি মানে 1 হয়ে যাবে, এবং আলফার ডেরিভেটিভ হবে 0, তাহলে মাইনাস, এবং বাইরে একটা বিএ রয়ে গেছে বিএ এইটা আসছে, অর্থাৎ পুরোটাকে যদি আমি ধরি মাইনাস বি এ সাইন ওমেগা টি প্লাস থিটা ইন্টু ওমেগা। ঠিক আছে, এইটা আসলো, অর্থাৎ আমি এইটাকে যদি লিখতে পারি, আমি লিখতে যদি চাই আমার কি আসবে ওমেগা, যেহেতু একটা মাইনাস অলরেডি আছে তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, ওমেগা বি এ সাইন ওমেগা টি প্লাস আলফা, এইটা আমার চলে আসবে, এইটা চলে আসবে আমার থার্ড নাম্বার ইকুয়েশন। এই তিনটা ইকুয়েশন খুব মানে গুরুত্বপূর্ণ ইকুয়েশন, এই তিনটা ইকুয়েশন মনে রাখবে। এই একটা ইকুয়েশন, এবং বিএ কস ওমেগা টি প্লাস আলফা এই একটা ইকুয়েশন, বিএ কস ওমেগা টি প্লাস আলফা এই একটা ইকুয়েশন, এবং বিএ কস আলফা ইনস্ট্যান্ট টাইমে বিএ কস আলফা এই একটা ইকুয়েশন। এরপর দেখো এই যে তোমার ইএমএফটা ইন্ডিউস হচ্ছে, এই যে ইএমএফটা সেটা ওমেগা বিএ সাইন ওমেগা টি প্লাস আলফা, এই ক্ষেত্রে এইটাতে যদি আমি এন সংখ্যক পাক দিই, পাক অর্থাৎ টার্ন যেটা সেটা যদি এন সংখ্যক হয় তখন কি হয়ে যাবে, এন সংখ্যক টার্ন হলে এটা এন গুণ হয়ে যাবে, এবং ওমেগা বি এ এন সাইন ওমেগা টি প্লাস আলফা। একটা জিনিস মনে রাখবে, এত বেশি তোমাদেরকে মনে করার দরকার নেই, বেশ কয়েকটা সূত্রগুলো তোমাদেরকে প্রমাণ করেই দেখিয়ে দিচ্ছি যে কীভাবে সূত্রগুলো আসে। তোমাদের তিনটা সূত্র এখান থেকে দেখিয়ে দিচ্ছি যেটা তোমরা মনে রাখবে। তোমাদেরকে আমি এই যে ক্লাসটা করলাম খুব ডিপলি বুঝিয়ে দিলাম ঠিকঠাক করে, কিন্তু এত বেশি তোমাদের জানার দরকার নেই, তোমরা নর্মালি এই 4টা সূত্র মনে রাখবে। ইনস্ট্যান্ট মুহূর্তে যে ফাইটা সেটা আসছে তোমার বিএ কস থিটা, এবং যে প্রারম্ভিক মুহূর্তে সেটা আসছে কস বিএ কস ওমেগা টি প্লাস আলফা, এবং যে ইএমএফ আসছে এসির ক্ষেত্রে ইএমএফ সেটা তড়িৎচালক বল যেটা সেটা E0 সাইন ওমেগা টি প্লাস আলফা, এবং যে কারেন্ট যেটা আসছে আবিষ্ট কারেন্ট যেটা এসির ক্ষেত্রে I0 সাইন ওমেগা টি প্লাস আলফা। এই 4টা জিনিস মনে রাখবে, এই 4টা জিনিস মনে রাখলেই তোমাদেরকে 4টা সূত্র মনে রাখলে যে এতগুলো বোঝালাম সেই 4টা জিনিস তোমাদেরকে বোঝানোর সাথে, দেখুন যদি বুঝিয়ে না দিই তাহলে তোমাদের এই যে কোত্থেকে আসছে সেগুলো তো বুঝতে পারবে না, তাই না? ঠিক আছে, নেক্সট দিন ক্লাসটা এরপর থেকে আমরা কন্টিনিউ করবো, যতদূর আজকে এতদূর করে দিয়েছি এরপর থেকে আমরা ক্লাসটা কন্টিনিউ করবো। আশা করছি ক্লাসটা ভালো লেগেছে, এবং যারা ক্লাসটা দেখছো লিঙ্ক আমি টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো, তোমরা ক্লাসটা ঠিকঠাক করে দেখে নিও, বুঝে নিও, কারণ এসি গানটা ঠিকঠাক করে যদি না বুঝো কিন্তু পরে প্রবলেম হবে। আর আবারও বলছি, ইউটিউবে তুমি একজনও টিচার এমন পাবে না যে তোমাকে ধরে এমন ম্যাথ আর ফিজিক্স করিয়ে দেবে। একটা চ্যানেল আমাকে দেখিয়ে দাও, আমাকে ট্যাগ করে দেবো একটা চ্যানেলের নামটা, যে এই চ্যানেলটাতে ধরে আমাকে ম্যাথ এবং ফিজিক্স করে দেয়, তখন আমি কিন্তু বলবো। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এই টেলিগ্রাম চ্যানেল যে এক্সিজেন একাডেমি সেখানে তোমরা অ্যাড হয়ে নিও। ওকে দেন, থ্যাংক ইউ।